আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষার মূল্যায়ন 2026-এর ইতিহাস বিষয়ে যে একের দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ বালুরঘাট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। এবং প্রথমে আমরা সিলেবাস ও নম্বর বিভাজনটা দেখে নেব। তোমাদের মূল পাঠ্য বই থেকে পড়তে হবে 2 নম্বর অধ্যায় অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, এবং 3 নম্বর অধ্যায় যেটা আছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই থেকে মোট তোমাদের 30 নম্বরের প্রশ্ন হবে এবং এখানে তোমাদের প্রশ্নের নাম্বার বিভাজনটা দেওয়া আছে, তোমরা ভালোভাবে দেখে নাও। প্রথমে একের দাগে যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে আছে হোমো হ্যাবিলিস বলা হতো, এটা হবে দক্ষ মানুষকে। এরপরে 2 দাগে ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে, এটা হবে কাশ্মীরে সোয়ান উপত্যকায়। এরপরে 3 দাগে আলতামিরা গুহার ছাদে যে চিত্র আছে তা হলো এটা হবে বিশাল ষাঁড়ের। এরপরে 4 আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে, এটা হবে নব্যপ্রস্তর যুগে। এরপর 5 এখনও অবধি পৃথিবীতে সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে, এটা হবে মেহেরগড় সভ্যতায়। এরপরে 6 লোথাল কথার অর্থ হলো এটা হবে মৃতের স্থান। এরপরে 2 দাগে আছে এক কথায় উত্তর দাও। একে আছে হুনস্কি উপত্যকা কোথায় অবস্থিত, এর উত্তরটি হলো এই যে হুনস্কি উপত্যকা হচ্ছে ভারতের কর্ণাটক রাজ্যের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে হুনস্কি উপত্যকা অবস্থিত। এরপরে 2 আছে প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়, এর উত্তরটি হলো এই যে মস্তিষ্কের আকারগত বৈশিষ্ট্যের ভিত্তিতে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়। এরপরে 3 দাগে আছে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না, এটা হবে চাহনদারোতে। এরপরে 4 দাগে আছে মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার কটি সিলমোহর পাওয়া গেছে, এটা হবে 23টা। এরপরে 3 দাগে আছে 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। 3 দাগের একটা আছে এপ কাদের বলা হতো, এর উত্তরটি হলো লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে এক ধরনের লেজহীন বড় বানর ছিল, এদের এপ বলা হয়। এরপরে 2 আছে সিটাডেল কি, এর উত্তরটি হলো এই যে হরপ্পা সভ্যতার প্রতিটি নগর 2টি আলাদা অংশ নিয়ে গড়ে উঠেছিল, একটি উঁচু ঢিবি এলাকা ও 2 একটি নিচু এলাকা। নগরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল। এরপরে 3 দাগে আছে হরপ্পা সভ্যতার মৃতদেহ কিভাবে সমাধি দেওয়া হতো, এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হতো। হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়ার ক্ষেত্রে কিছু ধর্মীয় নীতি অনুসরণ করা হতো। 1 মৃতদেহের মাথা উত্তর দিকে রেখে শুইয়ে দেওয়া হতো। 2 সমাধির ভেতর মৃতদেহের পাশে মাটির পাত্র, গয়না বা অন্যান্য জিনিস রেখে দেওয়া হতো। 3 অনেক সমাধি ইট দিয়ে তৈরি করা হতো। হরপ্পা সভ্যতার কালীবঙ্গালে ইটের তৈরি সমাধি পাওয়া গেছে। এরপরে 4 দাগে আছে হোমো সেপিয়েন্স প্রজাতির 2টি বৈশিষ্ট্য লেখো, এর উত্তরটি হলো এই যে হোমো সেপিয়েন্সদের বৈশিষ্ট্য 1 হচ্ছে এরা দল বেঁধে বড় বড় পশু শিকার করতে পারত, এরা পশুর চামড়া পরতে শিখেছিল। 2 এরা পশুর মাংস আগুনে পুড়িয়ে খেতে শিখেছিল। 3 এরা পাথর দিয়ে ছোট তীক্ষ্ণ ও ধারালো অস্ত্র বানাতে শিখেছিল। এইগুলি থেকে তোমরা যে কোনো 2টি বলে দেবে, কারণ এখানে তোমাদের 2টি বলেছে। এরপরে 4 দাগে আছে 4-5টি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি। 1 আছে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল, এর উত্তরটি হলো এই যে
আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছিল। এক হচ্ছে খাওয়ার অভ্যাসে পরিবর্তন। আগুনের ব্যবহার জানার ফলে মানুষের খাবার অভ্যাসে পরিবর্তন এসেছিল। মানুষ কাঁচা খাওয়ার বদলে আগুনে ঝলসে খাবার খাওয়া অভ্যাস শুরু করেছিল। দুই হচ্ছে জন্তুর আক্রমণ মোকাবিলায় পরিবর্তন। জন্তুরা আগুনকে ভয় পায়। আগুনের ব্যবহার জানার ফলে মানুষ বিভিন্ন জন্তুর আক্রমণের মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার করে। এরপর 3 আছে শীতের মোকাবিলায় পরিবর্তন। আগুনের ব্যবহার জানার ফলে আদিম মানুষ প্রচণ্ড শীতে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জেলে রাখত। এরপরে 2 আছে আদিম মানুষ যাযাবর ছিল কেন? এর উত্তরটি হলো আদিম মানুষ যাযাবর ছিল, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো। তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। যাযাবর জীবনযাপনের কারণ এক হচ্ছে খাদ্য সংগ্রহ। আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারতো না, তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। 2 হচ্ছে শিকার ও ফলমূল জোগাড়। আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো, আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। এরপরে 3 দাগে আছে মহেঞ্জোদারো ও হরপ্পা শস্যাগারগুলি কেমন ছিল? এর উত্তরটি হলো এই যে হরপ্পা সভ্যতা, হরপ্পায় ও মহেঞ্জোদারোতে 2টি বড় শস্য মজুত রাখার জায়গা বা শস্যাগার পাওয়া গেছে। হরপ্পা শস্যাগারটির আয়তন ছিল দৈর্ঘ্যে 200 ফুট ও প্রস্থে 150 ফুট। শস্যাগারের গঠন শস্যাগারগুলি পোড়া ইটের তৈরি আর দেখতে পাকা বাড়ির মতো। এরপরে আছে শস্যাগারের ভেতরে 2 সারিতে মোট 12টি তাক ছিল শস্যদানা মজুতের জন্য। এরপর আছে হাওয়া চলাচলের জন্য ঘুলঘুলির ব্যবস্থা ছিল শস্যাগারে, যার ফলে শস্য তাজা থাকতো। এরপরে আছে শস্যাগারের পাশে পৃথকভাবে শস্য ঝাড়াইয়ের ব্যবস্থা ছিল। এরপরে আছে এই পার্শ্ববর্তী অঞ্চলেই 2 সারি ছোট ছোট বাড়িতে শ্রমিক বা কাজের লোকেদের থাকার বন্দোবস্ত ছিল। এরপরে 4 দাগে যেটা আছে হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল তা লেখো। এর উত্তরটি হলো এই যে হরপ্পা সভ্যতার লিপি। হরপ্পা সভ্যতার অধিবাসীরা লিখতে জানতেন, তবে তাদের লেখা যে লিপিগুলি পাওয়া গেছে তা পড়া যায়নি। পড়া গেলে এই সভ্যতার অনেক অজানা ইতিহাস জানা যাবে। হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন বা সংকেত আছে। এই লিপিতে সম্ভবত বর্ণমালা ছিল না। এই লিপি ছিল সাংকেতিক লিপি। এই লিপির ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। হরপ্পা সভ্যতায় পাওয়া শিলমোহর, তামার ফলক, মাটির পাত্র প্রভৃতির উপর লিপি পাওয়া গেছে। এরপরে 5 দাগে যেটা আছে 8-10টি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি। একে আছে নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শেখে, আর এরপরে আছে কৃষিকাজ শেখার ফলে মানুষের কি সুবিধা হয়। এর উত্তরগুলি হলো এই যে আদিম মানুষ নতুন পাথরের যুগেই প্রথম কৃষিকাজ শিখেছিল। এ যুগে মেয়েরা ফলমূল জোগাড় করার কাজ করত। তারা ফলমূল জোগাড় করতে করতেই বুঝতে পারলো কিভাবে বীজ থেকে চারা গাছ আর চারা গাছ থেকে বড় গাছ হয়। এসব দেখেই তারা বীজ পুঁতে চাষ করতে শিখলো। এরপরে যেটা আছে কৃষিকাজ শেখার ফলে মানুষের কী সুবিধা হলো, এটি তোমাদের পাঠ্য বই থেকে আমি বলে দিচ্ছি, তোমরা এটা দেখে নেবে। কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করে মানুষ। চাষের সঙ্গে যুক্ত হয় বাস বা থাকা। চাষবাস কথাটাও আজও ব্যবহার হয়, আর তার থেকে ক্ষেতের পাশে বসতি বানানোর গুরুত্ব বোঝা যায়। শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানা জায়গায় ঘুরে বেড়াতে হতো। কৃষিকাজ শুরু করার পরেই সেই ঘোরাঘুরি বন্ধ হয়। তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে, শিকারের মতো তা অনিশ্চিত নয়। ফলে যাযাবর মানুষ ধীরে ধীরে কৃষি ও স্থায়ী বসতির দিকে যেতে থাকে। চাষবাস করার ফলে পশুপালন ও সহজ হয়ে গেল। অঠেল, খড়, বিচালি, গবাদি পশুর সংখ্যা বেড়ে গেল।
এরপরে দুই দাগে যেটা আছে হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল, এর উত্তরটি হলো, এটি আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নেবে। সূচনা, বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার অস্তিত্ব ধীরে ধীরে মুছে যেতে থাকে। হরপ্পা সভ্যতার শেষ পর্যায়ে বা ধ্বংসের প্রধান কারণসমূহ। হঠাৎ করে একটি সভ্যতা শেষ হয়ে যায় না, বেশ কিছু ঘটনার যোগফলে হরপ্পা সভ্যতার পতন বা অবনতি শুরু হয়েছিল। এক হচ্ছে বন্যা। মহেঞ্জোদারো নগরে বিরাট পাঁচিলের গায়ে কাদা চিহ্ন মিলেছে। মনে করা হয় বন্যার ফলে সম্ভবত এই কাদা জমেছিল। সিন্ধু নদীর এই বন্যায় মহেঞ্জোদারোর ক্ষতি হয়েছিল। এরপরে দুই আছে বৃষ্টিপাত কমে যাওয়া। এশিয়া মহাদেশের অনেক জায়গাতে বৃষ্টিপাত কমতে থাকে, ফলে এই সভ্যতার সমগ্র অঞ্চল জুড়ে শুষ্ক জলবায়ু দেখা যায়। শুষ্ক জলবায়ুর কারণে কৃষিকাজ সমস্যার মুখে পড়ে। তাছাড়া বাড়ি তৈরি ইট পোড়ানোর জন্য চুল্লির জ্বালানি রূপে কাঠ ব্যবহার করা হতো। গাছ কেটেই এই কাঠের যোগান দেওয়া হতো। ব্যাপকভাবে গাছ কেটে নেওয়ার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। এরপরে আছে বাণিজ্যে ভাটা। মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পা বাণিজ্যে ভাটা পড়েছিল, এর ফলে হরপ্পার অর্থনীতি সমস্যায় পড়ে। চারে আছে নগর শাসন ব্যবস্থার দুর্বলতা। ধীরে ধীরে হরপ্পার নগর শাসন ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছিল। এইসব সমস্যাগুলি থেকে মুক্ত হতে না পারায় হরপ্পা সভ্যতা শেষ পর্যায়ে পৌঁছায় ও ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যায়। এরপরে তিনি রেগে আছে ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও, এর উত্তরটি হলো, এটি তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও করতে পারো আর এখান থেকে করতে পারো। আমি এখান থেকে বলে দিচ্ছি। মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছু দূরে বিন্ধ্য পর্বতের জঙ্গলে ভীমবেটকার অনেকগুলি গুহার সন্ধান পাওয়া গেছে। এই গুহার পুরনো পাথরের যুগে বসবাসকারী আদিম মানুষেরা অনেক ছবি এঁকেছে। এই ছবিগুলি প্রায় সবগুলি শিকারের ছবি। ছবিগুলিতে আছে নানা রকমের বন্য পশু, পাখি, মাছ, কাঠবিড়ালি, কুকুর প্রভৃতি। ছবিগুলিতে দেখা যায় মানুষ একা বা দল বেঁধে শিকার করছে। ছবিগুলিতে দেখা যায় হাতে ও পায়ে গয়না ও কারোর মুখে মুখোশ পরা আছে। ছবিগুলিতে সবুজ, হলুদ, সাদা ও লাল রঙের ব্যবহার দেখা যায়। এরপরে চারিদিকে আছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো, এর উত্তরটি হলো, পৃথিবীর সুপ্রাচীন সভ্যতাগুলির মধ্যে হরপ্পা ছিল অন্যতম। হরপ্পা ছিল প্রাগৈতিহাসিক নদীমাতৃক ও নগরকেন্দ্রিক সভ্যতা। এখানকার উল্লেখযোগ্য নগরগুলি ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, রূপপার, লোথাল, কালীবঙ্গাল প্রভৃতি। এই শহরগুলির নগর পরিকল্পনা ছিল নিম্নরূপ। নগর পরিকল্পনা এক হচ্ছে জনবসতি এলাকা। হরপ্পা সভ্যতার নগরগুলি জনবসতি এলাকার দুটি ভাগ ছিল। এক হচ্ছে উঁচু এলাকা বা সিটাডেল ও নিচু এলাকা। উঁচু এলাকা বা সিটাডেল এলাকায় সাধারণ মানুষের বসবাস ছিল না। সম্ভবত এখানে শহরের ধনী ও শাসক ব্যক্তিরা থাকতেন। শহরের মূল জনবসতি ছিল নিচু এলাকায়। এরপর দুই আছে বাড়িঘর। পোড়া ইটের বাড়িগুলি ছিল একতল বা বহুতল বিশিষ্ট। প্রত্যেক বাড়িতে থাকতো উন্মুক্ত আঙিনা, প্রাচীরের বেষ্টনী, শোয়ার ঘর, রান্নাঘর, স্নানাগার, কূপ। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বাড়িগুলি অবস্থান করত। এরপরে তিনি আছে পয় প্রণালী। পয় প্রণালীর জন্য হরপ্পা সভ্যতা জগৎবিখ্যাত। প্রত্যেক বাড়ি থেকে ব্যবহার্য পরিত্যক্ত জল ছোট নালার মাধ্যমে রাস্তায় ঢাকা দেওয়া ম্যানহোলযুক্ত বড় নর্দমায় এসে পড়তো এবং সেখান থেকে দূষিত জল শহরের বাইরে চলে যেত। এরপর চারিটা আছে রাস্তাঘাট। হরপ্পার শহরগুলির রাস্তাঘাট ছিল প্রশস্ত। রাস্তাগুলি উত্তর থেকে দক্ষিণে ও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত ছিল। রাজপথগুলিতে আলোর ব্যবস্থা ছিল। এরপরে আছে শস্যাগার। হরপ্পা ও মহেঞ্জোদারোর দুর্গ অঞ্চলে একটি করে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে। পাকা ইটের তৈরি এই শস্যাগারের আয়তন ছিল প্রায় ৯,০০০ বর্গ ফুট। এখানে শস্য মজুত রাখা হতো। হাওয়া চলাচলের জন্য এইগুলিতে ঘুলঘুলির ব্যবস্থা থাকতো, ফলে খাদ্যশস্য শুকনো ও তাজা থাকতো। প্রজাদের দুঃসময়ে শস্য বিতরণ করা হতো। শস্যাগারের পাশে শস্য মাড়াই করার চাড়াল ছিল এবং শ্রমিকদের আবাসস্থল ছিল। বর্তমানে অনেক ঐতিহাসিক একে বর্তমান ব্যাংক ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন।
এরপরে আছে স্নানাগার। মহেঞ্জোদারো দুর্গ অঞ্চলে 180 ফুট দৈর্ঘ্য এবং 108 ফুট প্রস্থ বিশিষ্ট একটি স্নানাগারের অস্তিত্ব পাওয়া গেছে। ঋতুভেদে এখানে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। নোংরা জল বের করে পরিষ্কার জল প্রবেশ করারও ব্যবস্থা লক্ষণীয়। অনেকে একে অভিজাতদের জলকেলির স্থল বলে মনে করেন। স্নানাগার প্রাচীন ভারতে মানুষের স্বাস্থ্য সচেতনতার পরিচয় দেয়। পরিশেষে বলা যায়, সুপ্রাচীনকালে এত উন্নত নগরকেন্দ্রিক সভ্যতা ভারতীয়রা বাস করত, এটা গভীর চিন্তায় উদ্রেক করে। এই সভ্যতার নগর পরিকল্পনা যে পরবর্তী আধুনিক শহরের মানুষকে প্রভাবিত করেছে তাতে কোনো সন্দেহ নেই। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 1 নম্বর স্কুলটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।